উদয়পুরের মায়ের ৫১ পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মা, রাজার স্বপ্নে পাওয়া মা ত্রিপুরেশ্বরী কালীমা। সেরকম সাবরুমে এক কালীসিদ্ধা সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৪০ বছর আগে স্বপ্নে আদেশপ্রাপ্ত হয়ে ফেনী নদী এবং মাগরুমছড়া থেকে মাকে নিয়ে আসেন। অবিভক্ত ভারতবর্ষের ঢাকা থেকে এসেছিলেন সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি আক্ষরিক অর্থে একজন কালীসিদ্ধা ছিলেন। এখানে এসে তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন এবং স্বপ্নে মা উনাকে বলেছেন যে নদীর উজানে, এখন যেটা আপনার মাগরুম বলি বা বৈষ্ণবপুর দিকটাতে, সেখানে একটি পাথর আছে, সেই পাথরটি এনে প্রতিষ্ঠা করে পূজা করার জন্য তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই সময় সাবরুমের পত্তন শুরু হয়ে গেছিল। ১৯০৯ তৎকালীন মহারাজ বীরেন্দ্র কিশোর বাণিজ্য আমলে সাবরুমের রাজার প্রশাসনিক কাজ শুরু হয়। জনপদে লোকজন আসতে থাকেন। এর আগে সতীশচন্দ্র ব্যানার্জি প্রথম ঢাকা বিক্রমপুরের ব্রজযোগিনী গ্রাম থেকে সাবরুম আসেন। ব্যানার্জি পরিবারের উত্তরসূরি স্বর্গীয় গোপাল ব্যানার্জির একমাত্র কন্যা সুদীপ্তা ব্যানার্জি সাবরুমের দৈতশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা নিয়ে তার একটি প্রবন্ধ আছে। সেই নিবন্ধে সুদীপ্তা ব্যানার্জি লেখেন, কালীবাড়ি প্রতিষ্ঠান লগ্নে যে বাড়িটির ইতিহাস জড়িয়ে আছে, স্বর্গীয় সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের তা সাবরুম বাসিন্দাদের মধ্যে অনেকেরই অজানা। সাবরুমে থাকার সময় সেই সময় কিছু উপজাতি মগ সম্প্রদায় সতীশ ব্যানার্জির সাথে সুসম্পর্ক তৈরি হয়। উনার আধ্যাত্মিক চেতনা স্তর একটু উপরে ছিল। সুদীপ্তা ব্যানার্জি পারিবারিক সূত্র তথ্য থেকেই বলেন, প্রপিতামহ সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বপ্নদৃষ্টা হয়ে মাগরুমের কাছে কোনো একটি ছড়া এবং ফেনী নদীর সঙ্গম থেকে আজকের দৈত্যেশ্বরী মায়ের প্রস্তর মূর্তি খুঁজে পান। মগ সম্প্রদায়ের কিছু লোকের সহযোগিতায় কালী মূর্তিটি সাবরুমে নিয়ে আসেন। মূর্তিটি তখন একটি বেড়ার ঘরে ছিল। এ বিষয়ে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এক ভিডিও বার্তায় কিছু তথ্য নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলকে দিয়েছেন। বিষয় না, এটি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে। চেতন এবং অবচেতন মনে মানুষ বিভিন্ন ঘটনার সাক্ষী থেকে যায়, বিভিন্ন ঘটনাকে উপলব্ধি করে, তাই থেকে সৃষ্টি হয় কিছু ইতিহাস। সেই ইতিহাস অনেক সময় বহুদিন পর যেতে যেতে তার কিছু বিকৃতি আসে। যদি বিকৃতি না আসে, তার জন্য আমরা যারা সেই ইতিহাসটিকে যেরকমভাবে জানি, অনেকটা ঠিকঠাক জানি, সেটা সামনের প্রজন্মের কাছে তুলে ধরাটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তেমনি একটি ইতিহাসের জায়গায় দাঁড়িয়ে আছে সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ি। যেই কালীবাড়িটির জন্মলগ্ন থেকে আমাদের পরিবার অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পরিবার বলতে স্বর্গীয় সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পরিবার, যিনি আমার প্রপিতামহ, এবং উনি এই মন্দিরটির কালী মায়ের প্রতিষ্ঠা করেছিলেন। আমি আমার বাড়ির লোকজনের কাছে সেই কথাটা শুনেছিলাম এবং জানি, মানে অত্যন্ত সচেতনভাবে জানি যে কথাগুলো সত্যি। তো আমার আজকে এই কালীবাড়ির প্রসঙ্গে কিছু বলতে পারছি, এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমি আমার বাড়ির হয়ে এই কথাগুলো বলতে পারছি। এখন সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু সাবরুমের এই আমাদের পরিবারটিকে আজকে আর কেউ চিনবে না, বরং প্রাক্তন শিক্ষামন্ত্রী স্বর্গীয় কালীপদ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হিসেবেই সাবরুম এবং ত্রিপুরাতে আমাদের বাড়িটি অত্যন্ত পরিচিত। আমি সেই পরিবারের এখন বর্তমান প্রজন্মের একমাত্র উত্তরসূরি। তো এখন থেকে প্রায় ১৪০-৪২ বা তারও কিছু বেশি সময় আগে আমার প্রপিতামহ সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি বর্তমান বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রাম থেকে ওনার বহিমিয়ান চরিত্র নিয়ে ঘুরতে ঘুরতে কোনো এক সময় চলে এসেছিলেন সাবরুমে, এবং সাবরুমে আসার পর এই জায়গাটাকে ওনার ভালো লেগে যায়। পরে উনি ওনার স্ত্রী চারুশীলা দেবী এবং পুত্র জ্যোতিষচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে আসেন, আমার পিতামহ জ্যোতিষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এখানে এসে উনি স্থায়ীভাবে বসবাস করবেন যখন ভাবেন, তখন দিন যাপনের জন্য উনি ব্যবসার কাজও শুরু করেন। যদিও পরবর্তী সময় অনেক দিন পর্যন্তই ঢাকা বিক্রমপুরের সাথে আমাদের যোগাযোগ ছিল, পরিবারের যোগাযোগ ছিল।
তো এখানে থাকতে থাকতে ওনার তখন এখানকার যে আদি বাসিন্দাদের কারো কারোর সাথে খুব সখ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং ওনার আধ্যাত্মিক চেতনার স্তরটি একটু উঁচুতেই ছিল। উনি কোনো একদিন স্বপ্নাদিষ্ট হয়ে সাবরুমের কাছে মাগরুমের ওইখানে কোনো একটি ছড়া এবং নদীর সংযোগস্থল থেকে দৈত্যশ্রী মায়ের মূর্তিটিকে খুঁজে পান এবং একজন মগ সম্প্রদায়ের লোক ওনাকে এই মূর্তিটিকে ওই জায়গা থেকে তুলে এনে এখন যেখানে মন্দির আছে সেই মন্দিরের যেখানে মা প্রতিষ্ঠিত আছেন সেইখানে প্রতিষ্ঠা করতে সাহায্য করেন। মন্দির প্রতিষ্ঠা হবার পর মন্দিরের পুরোহিত হিসেবে প্রথম যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন স্বর্গীয় চন্দ্রমাধব চক্রবর্তী মহাশয়। স্বর্গীয় চন্দ্রমাধব চক্রবর্তী ওনাকে এই মন্দিরে নিযুক্তির ব্যাপারে তখনকার সাবরুমের একজন বিখ্যাত লোক, প্রখ্যাত মানে ছোট জায়গায় বিশিষ্ট একজন ব্যক্তিত্ব গিরিশ মহাজন, উনি সাহায্য করেছিলেন নোয়াখালী অঞ্চল থেকে ওনাকে এখানে নিয়ে আসতে। পরবর্তী সময়ে শুনেছি যে আমি আমার বাড়ির লোকেদের কাছে বলতে আমার বড় জেঠু স্বর্গীয় তারাপদ বন্দ্যোপাধ্যায়, মেজো জেঠু স্বর্গীয় কালীপদ বন্দ্যোপাধ্যায়, আমার বাবা স্বর্গীয় গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কাকু স্বর্গীয় মানিকলাল বন্দ্যোপাধ্যায়, ওনাদের কাছ থেকেই আমি এই মন্দির সংক্রান্ত অনেক গল্প, অনেক কথা, অনেক তথ্য ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হয়ে আসছি। তো পরবর্তী সময় এই চন্দ্রমাধব চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র নগেন্দ্র চক্রবর্তী এই মন্দিরের পুরোহিতের কাজ করেন অনেক দিন ধরে। আমি আমার ছোটবেলায় এই নগেন্দ্র চক্রবর্তীর ছোট ভাই হরেন্দ্র চক্রবর্তীকেও দেখেছি মন্দিরে পুরোহিতের কাজ করছেন এবং বিভিন্ন সময় আরও বেশ কয়েকজন মন্দিরের পুরোহিতকে আমি ছোটবেলা থেকে এই মন্দিরে কাজ করতে আমি দেখেছি। তো বিভিন্ন ঘটনা বাড়িতে আমি মন্দিরটিকে নিয়ে শুনেছি এবং তা তো চাক্ষুষ করিনি, কিন্তু যেহেতু আমার বাড়ির লোকজনেরা এই কথাগুলো গল্প হলেও সত্যি যে কথাগুলো বলে গেছেন, আমি আন্তরিকভাবে সচেতনভাবে বিশ্বাস করি যে এই ঘটনাগুলো প্রত্যেকটিই সত্যি। তো এই মন্দির যখন প্রতিষ্ঠিত হয় সেই সময় ত্রিপুরায় রাজত্ব করছেন রাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর। উনি এই মন্দিরটিকে রাজ সম্পত্তির অংশ হিসেবে স্বীকৃতি দেন, মন্দির এবং মন্দির সংলগ্ন কিছু অঞ্চল এবং আরও কিছু অঞ্চল উনি আমাদের পরিবারকে দিয়ে গিয়েছিলেন রাজার শিলমোহর করা কাগজপত্রের মাধ্যমে। কিন্তু কালের প্রবাহে সে সমস্ত কাগজ কোথায় চলে গেছে, আমার হাতে আর সে সমস্ত কাগজ নেই। এবং আরেকটা জিনিস যেটা উনি করেছিলেন, আমাদের পরিবারটিকে ত্রিপুরার আদি বাসিন্দার স্বীকৃতি দিয়েছিলেন। তো অনেক কথা, অনেক তথ্য এখানে জড়িয়ে আছে এই মন্দিরের পরতে পরতে বলবো না, মন্দিরের ইটের ফাঁকে ফাঁকে অনেক তথ্য, অনেক ঘটনা, অনেক গল্প, অনেক সত্যি কাহিনী জড়িয়ে আছে। তো আজকের সময়ে দাঁড়িয়ে এই মন্দিরের সম্বন্ধে কিছু কথা বলতে পারা, মন্দিরকে ওই জায়গায় দেখতে পাওয়া, এই মন্দিরকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, ত্রিপুরায় বিভিন্ন দিক থেকে আলোচনা করা হচ্ছে, বা যারাই ত্রিপুরায় বেড়াতে আসবে, যারা সাবরুমে আসবে, দৈত্যেশ্বরী কালী মায়ের বাড়িতে ঘুরতে আসবে, সেটা ভাবতে আমাদের ভাল লাগে। এখন ওই কথাতেই আমি শুরুতেও যেটা বললাম যে আমরা ধর্ম বলতে যে জিনিসটাকে বুঝি সেটা আমাদের বিশ্বাসের সাথে অনেকটা জড়িত, কিন্তু এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি। মন্দিরের পুরোহিত হিসেবে প্রথম নিযুক্ত হয়েছিলেন স্বর্গীয় চন্দ্রমাধব চক্রবর্তী। গিরিশ মহাজন এই পুরোহিতকে বর্তমান বাংলাদেশের আন্ধারমানিক থেকে নিয়ে আসেন। পরবর্তী পুরোহিত ছিলেন নগেন্দ্র চক্রবর্তী। সুদীপ্ত ব্যানার্জি তার প্রবন্ধে আরও লিখেছেন, ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর সাবরুমে এসেই কালীবাড়িটিকে রাজসম্পত্তির অন্তর্ভুক্ত করেন। মন্দিরের পুরোহিতকে রাজকর্মচারীর মর্যাদা দেন, সেই সাথে রাজা সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু জায়গা দেন। উপেন্দ্র চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী বয়স 84 বছর। তিনি নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে সাবরুমের মায়ের বেশ কিছু অলৌকিক ঘটনা জানান। আজকে এসেছি মানিক চক্রবর্তীর বাড়িতে। ওনার পিতা
উপেন্দ্র কুমার চক্রবর্তী সাবরুম দৈত্যশ্বরী কালীবাড়ির পুরোহিত ছিলেন। আমরা সাবরুম দৈত্যশ্বরী কালীবাড়ির যে ইতিহাস আছে তা জানার জন্য মানিক চক্রবর্তীর সাথে কথা বলছি। আপনার নাম? মানিক চক্রবর্তী। আপনি দৈত্যশ্বরী কালীবাড়ি সম্পর্কে কি জানেন? দৈত্যশ্বরী কালীবাড়ি সম্পর্কে আমি জানি, এই প্রতিমাটা দৈত্যশ্বরী প্রতিমাটা এটা স্থাপিত করছে আমার বাবা উপেন্দ্র কুমার চক্রবর্তী। আচ্ছা। হ্যাঁ, উনি আগে মানিক গাঙ্গুলি ছিল, তখন উনি এখানে আসছিল, এখানে স্থাপিত করিয়া দিয়ে দিচ্ছে। এখনো বর্তমান আপনাদের যেটা আছে এটাও হলো মানিক গাঙ্গুলির দ্বারা হয়েছে। আপনি যেটা বলছেন যে আপনার বাবা এই দৈত্যশ্বরী কালী মূর্তি স্থাপন করছে, কিন্তু এর আগে সতীশচন্দ্র ব্যানার্জি উনি এটা মাগরুম এবং ফেনী নদীর ছড়া থেকে এটা উদ্ধার করে আনে। তখন পুরোহিত ছিল বাংলাদেশ থেকে আনা হয়েছিল মাধব চক্রবর্তীকে। হ্যাঁ, এটা প্রথম ছিল পূর্বমুখী, পরে এটা পশ্চিমমুখী করা হয়। ওই পশ্চিমমুখী করার সময় কি আপনার বাবা সেখানে ছিল? ছিল। ওই যখন বর্তমান দুর্গা প্রতিমা যে জায়গাতে হয় সে জায়গাতে তখন খোলামেলা ঘর ছিল। এখানে এই প্রতিমাটা রাখা হচ্ছিল সবাই নিয়ে, আমরা উঠে নিয়ে এখানে রাখা হচ্ছিলাম। তখন ঘর যখন তৈরি হয় ওইখান থেকে যেমন নিতাই গোরাম মজুমদার যেটা হয়, হ্যাঁ, উনি প্রফুল্ল, তারপর হলো সুবুদাস তো প্রথমেই ঠিক আছে। হ্যাঁ, এটা আমাকে ডাক দিত, মানে তুমি এইদিকে আসো, এখানে ধরো, এটা তোমার। হ্যাঁ, এটা প্রতিস্থাপন করা হয়, তখন এটা প্রতিস্থাপন করা হয়। মায়ের অলৌকিক কিছু জানেননি আপনি? মায়ের অলৌকিক কিছু ঘটনা জানা আছে? জানি। কিরকম? জানি, যখন রাত্রে 12টা বাজে তখন পুকুরে মা জয়া ছান করে আসে। এমন শুনছি অনেকেই, গোপাল চক্রবর্তী কালকে বললো, এবং আমাদের যে ছানালাল বণিক, সেও ঠাকুরদাস বণিক যাকে আমরা চিনি, উনিও নাকি মায়ের দর্শন পেয়েছে। আপনি জানেন এটা? এটা আমার বাবা করতেছে, এই তোরা কি করছ, এদিকে বুঝিয়া হাঁটাহাঁটি করিস না, যা যা মা চান করতে আছে, চলে যা চলে যা চলে যা। এভাবে প্রকাশ্য মার সঙ্গে বাবার সঙ্গে একটা সাক্ষাৎকার। আপনার এই বাবা যিনি বাংলাদেশ থেকে কোন জায়গা থেকে এসেছিল? আমার বাবা ছিল চিটাগাং ডিস্ট্রিক্ট, তারপর হলো জুসকোলা গ্রাম, পরিচুরি থানা। আপনার পরিবারের আর কেউ কি এই দত্তশ্বরী মন্দিরে পুরোহিত ছিলেন? না, কেউ ছিল না। আর কেউ ছিল না। তখন বাবা ছিল, বাবাই করছে সবগুলা। এর আগে মাধব চক্রবর্তী, বরেন্দ্র চক্রবর্তী, নগেন্দ্র চক্রবর্তী, এগুলো কাজ, এগুলো তো করছে বোর্ডের কমিটির মধ্যে তারা প্রথম থাকতো। হ্যাঁ, আমরা মানিকলাল চক্রবর্তীর কাছ থেকে সাবরুম দৈত্যশ্বরী কালীবাড়ি সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য পেলাম এবং মায়ের মহিমাও জানতে পারলাম। মানিক চক্রবর্তী পিতা উপেন্দ্র চক্রবর্তী সাবরুমের কালীবাড়িতেই দীর্ঘদিন পুরোহিতের কাজে নিযুক্ত ছিলেন। সে সময় শ্বশুর উপেন্দ্র চক্রবর্তীর পুত্রবধূ মঞ্জু চক্রবর্তী এবং কন্যা পুতুল চক্রবর্তী সাবরুম দৈত্যশ্বরী কালীবাড়িতে প্রতিদিনের পুজোর কাজে হাত দিতেন। মঞ্জু চক্রবর্তী ও পুতুল চক্রবর্তীর এক সাক্ষাৎকারে মায়ের অলৌকিক অনেক ঘটনা তুলে ধরেছেন। আজকে আমরা মায়ের কিছু অলৌকিক কথা জানবো ওনাদের পরিবারের সদস্যদের কাছ থেকে। আমার সাথে আছেন পারুল চক্রবর্তী এবং মঞ্জু চক্রবর্তী। আপনার নাম? আমার নাম মঞ্জু চক্রবর্তী। আমার শ্বশুর মশাই কে উপেন্দ্র কুমার চক্রবর্তী। শ্বশুর মশাই উপেন্দ্র কুমার চক্রবর্তী, উনি সুদীর্ঘ দিন মা দত্তেশ্বরী মন্দিরে পূজা করেছিলেন। তো অলৌকিক কি জানেন? অলৌকিক, আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে মায়ের সঙ্গে একটা লয় হয়ে গেছিল। প্রত্যেক অমাবস্যা মার সঙ্গে উনি নিশি রাত্রে পূজার পরে মায়ের সাথে কথাবার্তা বলতেন এবং মার সঙ্গে জানা আছে। আমার বিয়ে হওয়ার পরে সুদীর্ঘ 3-4 বছর যখন আমার সন্তান আদি হয় না, তখন মায়ের কাছে টানে দেখেছিলেন, জানিয়েছিলেন যে এটা কি পরিণতি। তখন বলেছিলেন
যে তুমি যখন মরবে তখন তোমার নাতিপুতি আসবে সেই বইয়ের নিয়ে যাবে, হ্যাঁ সঙ্গে এইটা বসে। অলৌকিক আমার শ্বশুর মহাশয় সবসময় মায়ের সঙ্গে কথাবার্তা বলতেন, আসা যাওয়া সময়ে যখন তিনি বাজারে যেতেন, নিশিরাত রাত্র 10টার পরে যখন বাজার যেতেন, তখন মায়ের সঙ্গে সামনে মায়ের বেশ দূরে লাল কাপড় পরে একটা বয়স্ক মহিলা দেখতেন। ওই বলতেন, এই দেখো তুমি দাঁড়ো, তুমি কে গো আমার সামনে দিয়ে যাইতেছ, কে গো। আমার শ্বশুর যখন পিছনে পিছনে আসতেন তখন দেখতেন একটা বালুয়ারি সেন্টার আছে, ওই সেন্টারের পিছন দিয়ে নদীর পাড়ে চলে যেতেন, আর দেখতেন না, অদৃশ্য হয়ে যেতেন। তখন বাড়িতে কোনো অলৌকিক ঘটনা আপনাদেরকে কি জানিয়েছে? পূজা পার্বণ করা তোমার সময়, বিশেষ করে যারা মায়ের কাছে আশীর্বাদ চাইতেন, আমার শ্বশুর মশাই সেই মায়ের চরণে তাদের পুষ্প দিয়ে আশীর্বাদ দিতেন এবং বলতেন যে তোর যে মনোবাসনা আছে, তোর মনোবাসনা কামনা পূর্ণ হলে এসে মার কাছে পূজা দিয়ে যাচ্ছে। ঠিক অনেকে এটার ফল পেয়েছেন। এবং আমাদের সাবরুম এসডিএম, প্রাক্তন এসডিএম ছিলেন মানিক গাঙ্গুলি। উনি কাজ করতে চোখে খুব ঝাপসা দেখতেন। ঝাপসা দেখার পরে মার কাছে আসছেন, মার কাছে এসে মায়ের কাছে প্রার্থনা চাইছেন যে চার কানে যাতে দুটো চোখের দৃষ্টি ভালোভাবে দেখতে পারে, অফিসের কাজকর্ম যাতে সম্পূর্ণভাবে করতে পারে। এবং মাকে জানিয়েছিলেন, মা আমার যদি দুটো চোখ ভালো হয়, আমি যদি স্পষ্টভাবে আমার ক্রিয়াকর্ম করতে পারি, আমি তোমাকে দুটো চোখের পরিবর্তে স্বর্ণের চোখ দান করব। ওটা তিনি দান করেছিলেন এবং ওটা তিনি 1975 নাট মন্দিরে করেছিলেন। হ্যাঁ। তো পারুলদি, আপনি কিছু যদি বলেন, আপনার বাবার সাথে আপনি দীর্ঘদিন? আমি বাবার সাথে দীর্ঘদিন ছিলাম এবং আমি দেখেছি, শুনেছি বাবা নিশিরাত্রে ওই মার সাথে কথা বলে। তখন কথা বলার পরে তখন বাবা বললো যে তুই আমার সাথে কেন কথা বলিস, আমার সাথে কেন এমন করিস, আমি কি কোথায় যাব না? কারণ আমাকে ছেড়ে তুই কোথায় যেতে পারবি না, তুই চলে গেলে আমাকে কে খাওয়াবে, কে বা পূজা করবে, তুই যেতে পারবি না। তখন বাবা যখন গিয়েছে, ওখান থেকে বাবাকে স্বপ্ন দেখা হয়েছে। স্বপ্ন দেখার পরে বাবা বিলোনিয়াতে গিয়েছিল। তখন বিলোনিয়াতে যখন ওখানে গিয়েছে, বাবা থাকতে পারে নাই, আরেকজন হুরোহিত মশাই এনেছে। মা ও রাতে সন্তুষ্ট হয় না, তুই আমাকে না খাওয়াই, আমাকে না জানিয়ে চলে গেছিস, আমি ও রাত আমি খাবো না, তুই তাড়াতাড়ি চলে। আবার চলে এসেছে বাবা। আচ্ছা, আপনার বাবার মৃত্যুর সময়ে একটা অলৌকিক মানে কথা শুনে, হ্যাঁ, এটা ছিল আমার বাবাকে যখন 12টার পরে যখন হাসপাতাল দিকে বংশ দিয়ে নিয়ে এসেছে, তখন মায়ের মন্দিরে রেখেছে। এরপরে তখন আপনার বাবার তো একটা আশা ছিল যে আমাকে মায়ের মন্দিরে নিয়ে যায় নাকি? বাবা বলেছে আমাকে যদি এখানে যদি প্রাণ দেয়, তোদের হাতে, তোদের কাছে দাবি থাকবে, আমার মায়ের চরণের কাছে নিয়ে যা, ওখানে আমার প্রাণ যাবে। আপনারা নিয়ে এসেছে। তখন এর পরে বাবাকে যখন এনেছে, তখন বাবা এর আগেই বলেছে আমি যখন আমি যখন চলে যাই, তখন মা রূপ ধারণ করবে, মা পা বের হবে, হাত বের হবে। হ্যাঁ, ঠিক ও সময় বাবা যখন মারা গিয়েছে, মা রূপ ধারণ করেছে, মার হাতও বের হয়েছে, পাও বেড়ে গেছে। আর 12টার পরে বাবার যখন প্রাণ যাইতেছে, মার মন্দিরে ঝুম করে একটা বিরাট শব্দ হয়েছে, মা ফিরে গিয়েছে। এতটুকু। আর কোনো মানে প্রাকৃতিক জগতে আর কিছু দেখেছেন না? আমরা শুনছিলাম যে ওই সময় তখন আমার খেয়াল, আমার তখন আমার খেয়াল মায়ের মন্দিরে একটা বিকট আওয়াজ হইয়া মায়ের সামনে দিয়ে মন্দিরটা ফেটে গেছে।
সাবরুম দৈত্যেশ্বরী কালীবাড়িতে প্রতিষ্ঠার সময় থেকে যে নিয়মে পুজো হতো আজও সেই নিয়মে পুজো এবং সন্ধ্যা আরতি হয়। মন্দিরের সহকারী পুরোহিত সুব্রত চক্রবর্তী জানান, আমরা কথা বলছিলাম সাবরুমের মা দৈত্যেশ্বরী কালীবাড়ির পুরোহিত সুব্রত চক্রবর্তীর সাথে। আমাদের এই দৈত্যেশ্বরী কালীবাড়িতে পুজো কখন কখন হয়? পুজো সকালে তো সূর্য উঠানো হয়, সূর্য ওঠানোর পরে পুজো রেডি করে 11টাতে পুজো শুরু হয়। দুপুরবেলাতে 11টা অবধি পুজো হয়? না, 11টা থেকে 12টা অবধি পুজো হয়। আর বিকেল বেলা বা সন্ধ্যার সময়? সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় ধরুন রাত্র 8টা, 7:30, 8টার দিকে। আর অমাবস্যার দিন কি স্পেশাল থাকে, বিশেষত্ব কি থাকে? অমাবস্যার দিন মানুষজন হয়, সবাই আসে, ভোগ দেয়। বলি আছে এখানে হয়, বলি দেওয়া হয়, মানুষ মানত করতে আসে। হ্যাঁ, কেউ যদি মানত করে তাহলে হয়। সকাল থেকে মায়ের কাজ শুরু হয়ে যায়। মায়ের স্নান, ফুল দিয়ে সাজানো, দুপুর 11টায় পুজো, আবার সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও রাতে পুজো। সুব্রত চক্রবর্তীর বাবা অজিত চক্রবর্তী মন্দিরের প্রধান পুরোহিত। অজিত চক্রবর্তীর পিতা শিবশঙ্কর চক্রবর্তী এই মন্দিরের দীর্ঘদিনের পুরোহিত ছিলেন। অমাবস্যায় ঘটা করে পুজো হয়, মাঝে মাঝে পশু বলিও হয়। আজকাল পশু বলি অনেকটা কমে গেছে। সরকারি অনুমতি নিয়ে বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। সাবরুম রেল মানচিত্রে স্থান পাওয়ার বহু পর্যটক এবং ধর্মানুরাগী মন্দিরে মাকে দর্শন করতে আসেন। মন্দির লাগু একটি পুকুর রয়েছে। পুকুরে দর্শনার্থীরা স্নান করে পূজার্চনা করেন। আজকাল সীমান্তে তারকাটা বেড়া হয়ে যাওয়ায় শহরের কোনো সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান হলে পুজোর ঘটের জল পুকুর থেকে নিয়ে যাওয়া হয়। এই বছরের বারুণী স্নানও পুকুরে হয়, তবে ফেনী নদী থেকে পাইপলাইনে জল নিয়ে আসা হয়। কালীপুকুর সাবরুমের দৈত্যেশ্বরী কালী মন্দিরের পুকুর। এই পুকুরেই পুণ্যার্থীরা স্নান করেন। এই পুকুর সম্পর্কে পুরোহিতরা যেটা বলেছেন আমাকে কয়েকজনে, যে মা এখানে স্নান করেন, তারা অনেকেই দেখেছেন যে রাতের দিকে মা চুপচুপ করে এখানে এসে স্নান করেন। এখানকার পুরনো যারা পুরোহিত ছিলেন তাদের বংশধর সাথে আমাদের কথা হয়েছিল যে দৈত্যেশ্বরী মা তারও অনেক কাহিনী আছে, সবকিছু আছে। তো এটা মন্দির বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিভাবে হবে, আপনি কিভাবে দেখছেন? সাবরুমের যে দৈত্যেশ্বরী কালীবাড়ি ঐতিহ্যবাহী একটা মন্দির, ধর্মস্থান। আমাদের শুধু ত্রিপুরা না, বাংলাদেশ থেকে, আসাম থেকে, বিভিন্ন রাজ্য থেকে বা বিদেশ থেকে লোক আসে এখানে দর্শন করার জন্য। এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে যজ্ঞ করে গেছেন। এটার প্রতি এমন আস্থা এবং বিশ্বাস মানুষের আছে, সেটাকে সামনে রেখে আমরা এডিবি থেকে আমরা এখানে 7 কোটি টাকা আমরা কালীবাড়ির শুধু মন্দির না, চতুর্দিকে যেইগুলি আছে এগুলির জন্য আমরা এডিবিকে আমরা বলেছি। শুধু বলার না, এডিবির পক্ষ থেকে কলকাতা থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, এসে সেটা ডিপিআর বানিয়ে নিয়ে গেছেন। এটার জন্য 7 কোটি টাকা বরাদ্দ করা হয়। ওটা সেটা আমি বলতে পারছি না, বাট এটা ফুললি ডিপেন্ড করছে এডিবির উপরে। এডিবি আমাদের সরকারের সাথে যে হয়েছে, সাবরুমের জন্য 38 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 38 কোটি টাকার মধ্যে কালীবাড়ির এখানে 7 কোটি টাকা আছে।